এবং টোটাল শিক্ষা দুর্নীতিতে সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটা কারণ, যখন শেতাবুদ্দিন, লক্ষ্মী টুঙ্গা যারা ক্যান্ডিডেট ছিলেন, যাদের হয়ে মুভ করা হয়েছিল, তারা যখন আরটিআই করে, তাদের আরটিআই কপি চেপে দেওয়া হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। 1, 2, শেতাবুদ্দিনের থেকে কম এলিজিবিলিটি মিস্টার ইনসান আলী, যার সাথে বর্তমান মুখ্যমন্ত্রী, আমি অন ক্যামেরা বলছি, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট ফোনে কথা হয়। শুধু নট অনলি ফর দ্যাট, যে আপনার উত্তর 24 পরগনায় মামাভাগ্নে গ্রাম, সেই মামাভাগ্নে গ্রামে যারা প্রত্যেকে চাকরি পেয়েছে, তারা প্রত্যেকে স্টেটমেন্ট, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্টের ভিত্তিতে তৃণমূলের মানে শাসক দলের লাভলি মৈত্র থেকে কার্তিক ব্যানার্জি প্রত্যেকে এই দুর্নীতির সাথে জড়িত এবং প্রত্যেকে এই দুর্নীতির টাকা তাদের কাছে দেওয়া হয়েছে এবং ক্যাশে এই টোটাল ডিলিংস হয়েছে। এবং আগামী দিনে যদি কালকে যে আপনারা দেখলেন নেতাজি ইন্ডোরে এত বড় মিটিং হলো, মুখ্যমন্ত্রীর মুখে একবারও শোনা গেছে যে এই শিক্ষা দুর্নীতি, কোনো রকম দুর্নীতি আমি বা আমার সরকার করেনি। তিনি তো বিকাশ রঞ্জন বাবু কি ওএমআর শিট প্রিজার্ভ করবেন? বিকাশ রঞ্জন বাবু কি আপনার মিরর শিট প্রিজার্ভ করবেন? বিকাশ রঞ্জন বাবু দোষ দেবে কেত? কারণ বিকাশ রঞ্জন বাবু সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, ওই জন্য বিকাশ রঞ্জন বাবুর জন্য তাদের গণ্ডগোলটা হয়ে গেছে। ওরা তো ভাবতে পারেনি যে তথ্যগুলো চলে আসবে। আমি তো নাম বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিরেক্ট ফোনে কথা হয়েছে ইনসান আলীর, আমি তো নাম বলে দিচ্ছি। আগামী দিনে এটাও বের হবে, সমস্ত তথ্য হাতে আছে। আগামী দিনে এটাও বের হবে যে কার মাধ্যমে কত টাকা তাকে দেওয়া হয়েছে। শেতাবুদ্দিন, লক্ষ্মী টুঙ্গা, এদেরকে যারা তাদের থেকে ওই ইনসান আলীর থেকে বেটার রেজাল্ট তাদেরকে না দিয়ে ইনসান আলীকে দেওয়া হলো কত অঙ্কের বিনিময়ে। কোন জেলার নেতা ফোন ধরিয়েছিল? আমি তো আবার বলছি, এসএসসি দুর্নীতির মূল বেনিফিশিয়ারি যদি কেউ থাকে ওয়েস্ট বেঙ্গলের বুকে এবং দুর্নীতির কিংপিন যদি থাকে, তাহলে ওই কিংপিনটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে উনি বলছেন আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, কন্টেম অফ কোর্ট হবে, কন্টেম অফ কোর্ট খাবেনও কিছুদিনের মধ্যে এবং তার জন্য ওনাকে জেলযাত্রা সুনিশ্চিত, একদম, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এসএসসি 26,000 চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করে দিয়েছে, পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে এখন কি নতুন তথ্য উঠে আসছে? সে বিষয়টা আমাদের নতুন তথ্য বলতে, প্রথম রায়টা দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যে রায়টার ভিত্তিতে প্রথম দুটো রায় হয়েছিল, একটা 26,000 চাকরি বাতিল এবং সুপার নিউমারি পোস্ট করে, যেটা ক্রিয়েট করে রাজ্য সরকার নতুন যারা সেগ্রিগেশন করতে পারেনি, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। সেটা মেয়াদের পরে, মানে একটা মেয়াদ যে ছিল সেই মেয়াদের পরে, মানে ফর্ম সাবমিশনের মেয়াদের পরে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে, দে আর দ্য টেন্টেড বা আইডেন্টিফাইড। এবার সেইভাবে সেখানে নামটা চেয়েছিল প্রথম কলকাতা হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, নাম দিতে পারেনি এবং সুপার নিউমারি পোস্ট করে তাদের চাকরি পাইয়ে দিয়েছিল। তার ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলি সেই সময়, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অর্ডার দেন যে 26,000 প্যানেল বাতিল প্লাস সুপার নিউমারি যে পোস্ট ক্রিয়েট করা হয় তার ভিত্তিতে ক্যাবিনেটকে তদন্তের আওতায় আনতে হবে, সিবিআই তদন্তের আওতায়। এটা গেল সিঙ্গেল বেঞ্চে। এটার চ্যালেঞ্জ যখন হয় ডিভিশনে দেবাংশু বসাকের আন্ডারে, জাস্টিস দেবাংশু বসাকের আন্ডারে, তো সেইখানেও সেম জিনিস হয়। তারপরে রাজ্য যায় আজকে সুপ্রিম কোর্টে, কেন 26,000 প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরে প্রথমে চন্দ্রচূড়, যিনি এক্স বিচারপতি ছিলেন, মানে চিফ জাস্টিস ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, উনি এটাকে স্টে করে দিয়েছিলেন। তারপর পরবর্তীকালে সঞ্জীব খান্না, যিনি এখন প্রেজেন্ট সিজিআই, তার আন্ডারে যখন আসে, প্রথমে 26,000 চাকরি বাতিল করা হয় এবং তার ভিত্তিতে সুপার নিউমারি যে পোস্ট হয় তার ভিত্তিতে পিটিশন করা হয়েছিল, মানে রেসপন্ডেন্ট অ্যাপিলের তরফ থেকে বলা হয়েছিল, যে অ্যাপিলেট সাইডের তরফ থেকে বলা হয়েছিল যে সুপার নিউমারি পোস্টের থেকে যারা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছিলেন তখনকার মন্ত্রিসভায়, মানে এখনকার যারা মন্ত্রী অনেকেই আছে, এক্সেপ্ট তখনকার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে এখন হেফাজতে আছে, সে তার বর্তমানে এবং মুখ্যমন্ত্রীর বর্তমানে
এই সুপার নিউমেরিক পোস্ট যে ক্রিয়েট করা হয় মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তদন্তের আওতাধীন আনা হোক, সিবিআইয়ের তদন্তের আওতাধীন আনা হোক ক্যাবিনেটকে। তখন আজকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল যে এটা যদি সিবিআই তদন্তের আওতায় আনা হয়, মানে ক্যাবিনেটটাকে, টোটাল ক্যাবিনেটটাকে, তো ফেডারেল স্ট্রাকচারে একটা গণ্ডগোল দেখা দিতে পারে, বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একটা বড় অংশ গণ্ডগোল দেখা দিতে পারে, যার ভিত্তিতে শুধু সুপার নিউমারি পোস্টের যে তদন্ত, মানে যেটা ক্যাবিনেটকে তদন্তের, সিবিআই তদন্তের আওতাধীন, শুধু সেইটুকু জায়গা বাদ দেওয়া হয়েছে। বাকি টোটাল এসএসসি প্রক্রিয়ায় তদন্ত চলবে, সেই তদন্তটা আগামী দিনেও চলবে, বর্তমানেও চলেছে, আগামী দিনেও চলবে। তো মুখ্যমন্ত্রী বলছেন যে তার এসএসসিকে নাকি পর্যাপ্ত সময় দেওয়া হয়নি যে যোগ্য অযোগ্য বাছাই করে দেওয়ার জন্য। আবার তিনি কালকে বলছেন যে 2 মাসের মধ্যে নাকি তিনি সব ঠিক করে দেবেন। তো এটা কি আদৌ সম্ভব? সিবিআই কি এই জিনিসটা? সবথেকে বড় দায়ী যদি হয় সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে এবং টোটাল শিক্ষা দুর্নীতিতে সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটা কারণ, যখন শেতাবুদ্দিন, লক্ষ্মী টুঙ্গা যারা ক্যান্ডিডেট ছিলেন, যাদের হয়ে মুভ করা হয়েছিল, তারা যখন আরটিআই করে, তাদের আরটিআইয়ে কপি চেপে দেওয়া হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। 1, 2, শেতাবুদ্দিনের থেকে কম এলিজিবিলিটি মিস্টার ইনসান আলী, যার সাথে বর্তমান মুখ্যমন্ত্রী, আমি অন ক্যামেরা বলছি, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট ফোনে কথা হয়। শুধু নট অনলি ফর দ্যাট, যে আপনার উত্তর 24 পরগনায় মামাভাগ্নে গ্রাম, সেই মামাভাগ্নে গ্রামে যারা প্রত্যেকে চাকরি পেয়েছে, তারা প্রত্যেকে স্টেটমেন্ট, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্টের ভিত্তিতে তৃণমূলের, মানে শাসক দলের লাভলি মৈত্র থেকে কার্তিক ব্যানার্জি, প্রত্যেকে এই দুর্নীতির সাথে জড়িত এবং প্রত্যেকে এই দুর্নীতির টাকা তাদের কাছে দেওয়া হয়েছে এবং ক্যাশে এই টোটাল ডিলিংস হয়েছে। এবং আগামী দিনে যদি কালকে যে আপনারা দেখলেন নেতাজি ইন্ডোরে এত বড় মিটিং হলো, মুখ্যমন্ত্রীর মুখে একবারও শোনা গেছে যে এই শিক্ষা দুর্নীতি, কোনো রকম দুর্নীতি আমি বা আমার সরকার করেনি। তিনি তো বিকাশ রঞ্জন বাবুকে দোষ দিচ্ছেন। বিকাশ রঞ্জন বাবু কি ওএমআর শিট প্রিজার্ভ করবেন? বিকাশ রঞ্জন বাবু কি আপনার মিরর শিট প্রিজার্ভ করবেন? বিকাশ রঞ্জন বাবু দোষ দেবে কেত? কারণ বিকাশ রঞ্জন বাবু সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, ওই জন্য বিকাশ রঞ্জন বাবুর জন্য তাদের গণ্ডগোলটা হয়ে গেছে। ওরা তো ভাবতে পারেনি যে তথ্যগুলো চলে আসবে। আমি তো নাম বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিরেক্ট ফোনে কথা হয়েছে ইনসান আলীর, আমি তো নাম বলে দিচ্ছি। আগামী দিনে এটাও বের হবে, সমস্ত তথ্য হাতে আছে। আগামী দিনে এটাও বের হবে যে কার মাধ্যমে কত টাকা তাকে দেওয়া হয়েছে। শেতাবুদ্দিন, লক্ষ্মী টুঙ্গা, এদেরকে যারা তাদের থেকে, ওই ইনসান আলীর থেকে বেটার রেজাল্ট তাদেরকে না দিয়ে ইনসান আলীকে দেওয়া হলো কত অঙ্কের বিনিময়ে। কোন জেলার নেতা ফোন ধরিয়েছিল? আমি তো আবার বলছি, এসএসসি দুর্নীতির মূল বেনিফিশিয়ারি যদি কেউ থাকে ওয়েস্ট বেঙ্গলের বুকে এবং দুর্নীতির কিংপিন যদি থাকে, তাহলে ওই কিংপিনটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশন করা হবে বলা হচ্ছে, তো রিভিউ পিটিশনের মাধ্যমে কি এই সমস্যা সুরাহা হবে? কোনোভাবেই সুরাহা হবে না, কোনোভাবেই সুরাহা হবে না। এখন পর্যন্ত 2.5 বছর, কালকে অবাকভাবে উনি বললেন প্রথমে যোগ্যদের দেখব, তার মানে তারপর অযোগ্যদের। তার মানেটা কি? আর দুটো জিনিস উনি বলেছেন, যে যদি স্বেচ্ছায় আপনারা শিক্ষা প্রদান করুন, তার মানে ও কানে জলটা দিয়ে দিলেন। যে আমি জানি না এটা কতটা কারা বুঝলেন, উনি কানে জলটা দিয়ে দিলেন। সিভিক টিচার, স্বেচ্ছাশ্রম, মানে তাকে টোকেন অ্যামাউন্ট দেবে বা দিতে নাও পারে, তার চাকরির কোনো ভরসা নেই, তার চাকরির কোনো মানে সিকিওর নেই, সিকিওর জায়গায় তাদের চাকরি নেই। এবং মুখ্যমন্ত্রী একটা জায়গায় খুব কৌশলে বললেন যে আগে যোগ্যদের হবে, তারপর অযোগ্যদের। তারপরে উনি বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস করার জন্য কি শিক্ষকরা স্বমহিমায় কি স্কুলে যেতে পারবে? সেই সম্মানটা তারা কি পাবে? অবশ্যই নয়, অবশ্যই নয়, কখনোই নয়। বরং তাদেরকে একটা লামসাম অ্যামাউন্ট ধরিয়ে দেওয়া হবে, যেটা এসএসসি পাস। আর বিকাশবাবুর কথা বলছেন, বিকাশবাবু যদি সদিচ্ছা বা বিকাশবাবু সহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী, উনি তো সিপিএমের নাম নিয়ে বলেছেন। তা সিপিএমের যদি সেই সদিচ্ছা থাকতো, আজকে এসএসসিটা গঠন কারা করেছিল, কার আমলে হয়েছিল, একটু ইতিহাসটা দেখতে বলুন। ইতিহাসটা দেখুক, তারা বুঝতে পারবে।
এসএসসি কার আমলে হয়, কে করেছিলেন, তখন শাসকে ক্ষমতায় কে ছিলেন। যদি সদিচ্ছা থাকতো, উনি দুর্নীতি করবে, দুর্নীতি ধরা পড়ে গেলে, দুর্নীতি বলতে গেলে তখন দোষ। আর সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্টে বলেনি যে রিক্রুটমেন্ট আটকানো হবে। উনি যে বলছেন চাকরি আটকে দিয়েছে, 1 লক্ষ চাকরি রেডি, হ্যান ত্যান। তো 1 লক্ষ চাকরি যদি রেডি হয়, তাহলে সুপ্রিম কোর্টে সাবজুডিস ম্যাটার থাকাকালীন কোনো জায়গায় বলেছিলেন যে চাকরি দেওয়া যাবে না? উনি চাকরি দিলেন না কেন? আর এই যে চাকরি দেওয়ার নামে এই যে সিভিকের একটা রব উঠিয়ে দিলেন কালকে নেতাজি ইন্ডোরে, এটার পেছনেও গল্প হচ্ছে এরকম যে ওই সিভিক কারা পাবে। আজকে আমরা যদি দেখি পুলিশের সিভিকে যারা যাচ্ছে, তারা কারা যাচ্ছে? শাসক দলের লোকেরাই যাচ্ছে। শিক্ষাতেও তাই। তার মানে আরেকটা মেরে খাওয়ার জায়গা করে দিলেন উনি কালকে নেতাজি ইন্ডোর থেকে। আমি জানি না কতজন বুঝলেন কি বুঝলেন না, কতটা বুঝলেন। এটা হচ্ছে তার শুরু হয়ে গেল। তবে এটা বাস্তব, এর জন্য আজ না হোক কাল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে উনি বলছেন আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, কন্টেম অফ কোর্ট হবে, কন্টেম অফ কোর্ট খাবেনও কিছুদিনের মধ্যে, এবং তার জন্য ওনাকে জেলযাত্রা সুনিশ্চিত একদম। এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এরকম একটা যে পরিস্থিতি তৈরি হলো, অযোগ্যরা যেরকমভাবে সাফার করছে, যোগ্যরাও সাফার করছে। তো যোগ্যরা অনেক দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে তারা হুমকি দিচ্ছে যে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে। তো এই বিষয়তে রাজ্য সরকার তাদেরকে আজকে এই পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। তো এই বিষয়ে কি সুপ্রিম কোর্ট কোনো ভাবছে যে যোগ্যদের জন্য কোনো রকম যদি কোনো ব্যবস্থা করা যায়? এটা তো সুপ্রিম কোর্টের ভাববার বিষয় নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে মাদার ডিভাইস আছে এসএসসি সেগ্রিগেশনের, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। উনি মাদার ডিভাইসটা কালকে পাবলিশ করলেন না কেন নেতাজি ইন্ডোরে? মাদার ডিভাইসটা পাবলিশ করলেন না কেন? ওয়েমারটা পাবলিশ করলেন না কেন? লিস্টটা পাবলিশ করলেন না কেন? উনি সব জানেন। উনি সব জানেন, কারা যোগ্য কারা অযোগ্য উনি সব জানেন। উনি একজনকে প্রশ্ন করছেন না, বক্তৃতা চলাকালীন আমি যতটুকু দেখলাম, প্রশ্ন করছেন তুমি যোগ্য, তুমি যোগ্য। এটা বালখিল্যতা চলছে। এটা মানুষ মরতে যাচ্ছে, মানুষের আত্মহত্যার কারণ হয়ে যাচ্ছে সরকারের পদক্ষেপ, সরকারের দুর্নীতি। এটা একটা লালিত পালিত দুর্নীতি হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে। যদি এটা না হয়, যদি এটা না হতো, তাহলে কালকে এত বড় মিটিংয়ে একবারও বলেছে আমার ক্যাবিনেট বা আমি কোনো রকম শিক্ষা দুর্নীতির সাথে জড়িত নয়, বলতে শোনা যায়নি। কিন্তু উনি ঘুরিয়ে কানটা ধরলেন। দুটো জিনিস উনি পরিষ্কার করলেন, যে আমি সিভিক টিচার রিক্রুটমেন্ট শুরু করব, জেলার নেতাদের কাছে ইনস্ট্রাকশান চলে গেল, তোমরা লিস্ট দাও, বিনিময়ে তোমরা পার্টি ফান্ডে বা নিজেদের ফান্ডে টাকা নাও। এই বার্তাটা চলে গেল। তবে আগামী দিনে এর সঠিক যে এক্স্যাক্ট যে এভিডেন্স, সেটা বেরিয়ে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যারা যোগ্য কিন্তু তাদের চাকরি চলে গেছে, তাদের কাছে এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং প্রত্যেকের কাছে দুর্ভাগ্যজনক। আজকে তাদের আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করার একটা যে ব্যাপার, যেটা সুপ্রিম কোর্ট বলেছে, কারণ সেখানে সুপ্রিম কোর্টও কোনো জায়গায় বাধ্য, কারণ সুপ্রিম কোর্টের পক্ষে সবটা তো দেখা বুঝতে পারছে না, কারণ যেহেতু সেগ্রিগেশনের লিস্ট পায়নি, পুরো প্যানেল বাতিল করার পরেও একটা জায়গা খালি রেখেছে, যে যারা যোগ্য, যারা টেন্টেড নয়, তারা 3 মাসের মধ্যে পরীক্ষায় বসতে পারবে। যারা টেন্টেড তাদেরকে, যারা টেন্টেড যারা আইডেন্টিফাইড, যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, তাদেরকে চাকরির যে মাইনে 12% হারে ফেরত দিতে হবে। এবং যারা যোগ্য, টেন্টেডের লিস্টে যারা নেই, তারা 3 মাসের মধ্যে পরীক্ষায় বসতে পারবে। এখানে প্রশ্ন হচ্ছে যে যাদের পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, যোগ্য প্রার্থীদের, তারা তখন যে সময় পরীক্ষা দিয়েছিল, এখন আবার যে সময় পরীক্ষা দেবে, তারা মানসিকভাবে কি সেই প্রস্তুতিতে এখন আছে? তাদের পক্ষে কি সম্ভব আবার পরীক্ষা দিয়ে পাশ করা? অবশ্যই নয়, অবশ্যই নয়, কখনোই সম্ভব না। বঞ্চিত হবে, বঞ্চিত হচ্ছে। আর বঞ্চিত হওয়ার পিছনে দায় যদি কারোর থাকে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় এবং তার ক্যাবিনেটের দায়, এছাড়া কারোর দায় নেই। এবং যদি কোনো রকম প্রাণহানি ঘটে, প্রাণহানির আশঙ্কা হয় বা প্রাণহানি ঘটে, তার সম্পূর্ণ দায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেটের মন্ত্রীদের নিতে হবে।